यसुदी बल्ले बल्ले यसुदी बल्ले बल्ले यसुदी बल्ले बल्ले। সবাইকে যিশু পূজার শুভনন্দ। যিশুর জন্মদিন বিদেশে খ্রিস্টানরা যতটা না সেলিব্রেট করছে তার থেকে বেশি ইন্ডিয়ানরা, বিশেষ করে বাঙালিরা তো তার থেকেও 4 ডবল এনজয় করছে। বিদেশের সবকিছু অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু একটা কাপল ভালোবেসে একে অপরকে চুমু খেলেই দিনের ব্যাপারটা হয়ে গেছে, সবাই ভেবে নিয়েছে কলকাতাটা লন্ডনই হয়ে গেছে। বিদেশ থেকে যেগুলো খারাপ জিনিস যেগুলো ওরা বর্জন করছে সেগুলোকে আমরা নিয়ে আসি। আমাদের এটা ভাবতে হবে আমরা আছি কোথায়। আজকে এই সংকীর্ণ মনা মধ্যযুগীয় বর্বরগুলোকে ভারতবর্ষের প্রাচীন ঠাপন দেব। আমাদের প্রাচীন ভারতের সংস্কৃতি কতটা ওপেন মাইন্ডেড ছিল সবটাই ব্যাখ্যা করব, আর কিভাবে মুঘলরা আর ইংরেজরা এসে আমাদের মানসিকতাকে সংকীর্ণ করেছে সেটারও ব্যাখ্যা থাকবে এই ভিডিও। এই যে কলকাতার মেট্রো স্টেশনে একটা কাপল একে অপরকে ভালোবেসে কিস করেছে সেটা নিয়ে একজন বলছে দিনের ব্যাপারটা হয়ে গেছে, সবাই ভেবে নিয়েছে কলকাতাটা লন্ডনই হয়ে গেছে। ভাবো, এই দিদি নিজে সোয়েটার আর স্কার্ফ পরে বলছে এটা কি লন্ডন হয়ে গেছে। সোয়েটার আর স্কার্ফটা কোথা থেকে এসছে ভাই? ভাই নিজে বিদেশি পোশাক পরে এরকম একটা এসে জ্ঞান দুচিয়ে চলে গেল। অনেকেরই এটা নিয়ে অনেক রকম মতামত ছিল যে এটা কি বিদেশ হয়ে গেছে যে যেখানে সেখানে কিস করবে। বিদেশ থেকে যেগুলো খারাপ জিনিস যেগুলো ওরা বর্জন করছে সেগুলোকে আমরা নিয়ে আসি। একজন এত বড় সেলিব্রিটি হয়েও যে তার কোনো ইতিহাসের জ্ঞান নেই, এটা থেকে খুব খারাপ লাগলো। আমাদের প্রাচীন ভারতবর্ষের ওপেন মাইন্ডের সংস্কৃতির ব্যাপারে এনারা কিছু জানেন না, এটা থেকে খুবই অবাক হচ্ছে। এই একটা কাপলের ভালোবেসে একে অপরকে চুমু খাওয়ার সাথে অথবা মেয়েদের শর্ট ড্রেস পরা নিয়ে যারাই বলতে থাকে যে এটা কি বিদেশ হয়ে গেছে, তাদেরকে 1960 সালের ইংল্যান্ডের একটা ভিডিও দেখায়। I wouldn't wear one anymore. What do you think? Disgusting. But they might wear one of the... Disgusting. I wouldn't wear one. 1960 সালে ইংল্যান্ডের কিছু মেয়েকে একটা ড্রেস দেখানো হয় যেটা অনেকটাই শর্ট ড্রেস, যেটা অনেকটাই খোলামেলা। সেই খোলামেলা ড্রেসটা থেকে এই ইংল্যান্ডের মেয়েগুলো কি বললো, যেটা খুবই ডিসগাস্টিং। এরকম একটা ড্রেস কেউ পরে নাকি, এত বাজে ড্রেস? কিন্তু আমাদের প্রাচীন ভারতবর্ষের সনাতন ধর্মে আমরা আমাদের শরীরকে একটা মন্দির ভাবতাম। সেই জন্য সব রকম গয়না এবং অলংকার দিয়ে শরীরটাকে আমরা ফ্লন্ট করতাম, মানে শো অফ করতাম। The gods and goddesses also offered clothes and cosmetics and jewelry. You don't find this in any other part of the world. The adornment of the deity is a very important part of Hinduism. Therefore, the adornment of the body, because our body is the temple of the Atma, you should adorn your body. So, flaunting is a very part. This is a very important part of Indian tradition. সেই প্রাচীন ভারতবর্ষের ছেলে অথবা মেয়ে সবারই কিন্তু ওপরটা খোলাই থাকতো, শুধু গয়না পরা থাকতো। কারণ তখনকার দিনে ভারতবর্ষের জেন্ডার ইকুয়ালিটি ছিল। এরকম ছিল না যে এটা মেয়ের বডি বাবা সেক্সুয়ালাইজ করতে হবে, এটা ছেলের বডি বাবা তোকে এই ড্রেস করতে হবে, এরকম কোনো ভেদাভেদ ছিল না। সবার খোলা শরীরে অলংকার বা গয়না থাকতো, কারণ আমরা আমাদের শরীরটাকে আত্মার মন্দির ভাবতাম। এই জন্য আমাদের দেশে অনেক এরকম মন্দির আছে যেখানে দেখতে পারবে যে নগ্ন মূর্তি দেখা যায়। যেমন এই খাজুরার মন্দির, সেখানেও দেখতে পারবে নগ্ন সব ছবি, নগ্ন সব স্কাল্পচার। সেই নগ্ন শরীরে কিন্তু অলংকারে ভর্তি। আর এই খাজুরার মন্দিরে এর পরেও আরো ডিসকাশন আসবে যে কতটা আমরা ওপেন মাইন্ডেড ছিলাম। কিন্তু শরীর দেখানোটা পাপ, এই ব্যাপারটা ছিল হচ্ছে অ্যাব্রাহামিক রিলিজিয়ন। জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, এই ধর্মগুলোতে কিন্তু শরীর দেখানোটা পাপ। And this idea of shame and the body associated with shame really comes from Abrahamic faiths, where the body was to be shamed because it takes you away from the wisdom and silence and piety and sort of traps you in the material world of delusion. এই অ্যাব্রাহামিক রিলিজিয়নে কিন্তু শরীর ঢাকাটাই ওদের কাছে পুণ্যের ব্যাপার। The head has to be covered, the breast has to be covered. To be covered was considered holy. আর আমাদের প্রাচীন ভারতবর্ষের এই নিদর্শনগুলো দেখলেই তো বোঝা যায় যে আমাদের প্রাচীন ভারতবর্ষ কতটা ব্রড মাইন্ডেড ছিল। মুঘলরা যখন ভারতবর্ষে আসে ঠিক তখন থেকেই কিন্তু চরমভাবে এখানে মানুষকে ঢেকে রাখার ব্যাপারটা শুরু হয়। 16वीं और 17वीं सदी आते आते जब पूरे भारत पर मुगलों की सत्ता थी, तब इसका असर भारतीय पहनावे पर भी दिखा। कुछ इतिहासकारों का मानना है कि सलवार कमीज की शुरुआत यहीं से हुई होगी, जिसे आज भारत के एक बड़े हिस्से में महिलाएं रोजमर्रा की जिंदगी में पहनती हैं। And you find this increasingly in parts of India wherever Islam came. It's very interesting. Like in North India, when you see where the Islam influence is fairly strong, women do wear ghungat covering the entire face. আর ইংরেজরা আসার আগে তো আমাদের বাংলার মেয়েরাই শাড়ির তলায় ব্লাউজ পরতো না। विक्टोरिया युग में बंगाल में कुछ महिलाएं अपनी साड़ी के भीतर ब्लाउज नहीं पहना करती थी, और इस कारण उनका वक्षस्थल बेलिबास हुआ करता था। मित्रों, वो विक्टोरियाई युग ही था जिसमें ब्लाउज और पेटीकोट जैसे शब्द भारतीय जुबान पर चढ़े। साड़ी के भीतर कमीज पहनने का चलन भी उसी दौर फैशन में आया। জাস্ট শাড়ি পরে ঘুরে বেড়াতো। কোথায়? তখন তো এরকম বুক দেখে কোনো ছেলে এরকম ভাবে সেক্সুয়ালাইজ করতো না, অথবা তখন তো এরকম ড্রেস পরা নিয়ে বদনাম করা হতো না। তাহলে কি প্রমাণ পেলে? আমাদের এই ওপেন মাইন্ডেড কালচারটাকে মুঘলরা আর ইংরেজরা এসে সম্পূর্ণভাবে শেষ করে দেয়। এই মুঘলরা আর ইংরেজরাই আমাদের মধ্যে আমাদের সংস্কৃতিটাকে নিয়ে যেন আমরা হীনমন্যতায় ভুগি, সেরকম ভাবে আমাদের মনের মধ্যে সংকীর্ণভাবে একটা নেগেটিভিটি সৃষ্টি করিয়ে দেয়। ভাই আমাদের এটা ভাবতে হবে আমরা আছি কোথায়। তুই তো মানে গাধার গাড়ে আছিস। এটা বিদেশ তো নয়, দিল্লি মুম্বাই তো ছেড়ে দিলাম, এটা বাংলা।
ও আচ্ছা, তুই তো আবার বাংলায় আছিস। না তাহলে তো লজিকটা ঠিকই আছে। মানে পশ্চিমবঙ্গে তোলাবাজি, গরু চুরি, কয়লা চুরি, হসপিটালে একটা ডাক্তারকে ধর্ষণ, এইগুলো হচ্ছে। এইগুলো না করে তোমরা একে অপরকে চুমু খাচ্ছ ভালোবেসে। ঠিকই বলেছিস, মানে তুই তো আবার বাংলায় আছিস, মানে ওগুলোই তো করা উচিত। মানে চুমু কেন খাবে এরা? আমরা যতই আপগ্রেড হয়ে যাই, যত ওপেন মাইন্ডেড হয়ে যাই, এতটা ওপেন মাইন্ডেড হয়নি যে আমরা একটা রাস্তাঘাটে দাঁড়িয়ে মেক আউট করবো। ওপেন মাইন্ডেড নিয়ে কথা বললি তো, মানে ওপেন মাইন্ডেড তুই জীবনে হবিও না, মানে এমন একটা জায়গায় আছিস। ওপেন মাইন্ডেড নিয়ে যখন কথা বললি, আয় তোকে ভারতবর্ষ নিয়ে একটু জ্ঞান। আমাদের ভারতবর্ষের প্রাচীন সনাতন ধর্ম এতটাই ওপেন মাইন্ডেড ছিল, তখনকার দিনের বানানো মন্দিরগুলোতে ভাস্কর্য মানে স্কাল্পচার গুলো দেখলেই সেটা বোঝা যায়। এই মন্দিরগুলোর বাইরে স্কাল্পচার হিসেবে বিজে, থ্রিসাম, গ্যাং ব্যাং, পলিগামি মানে অনেকের সাথে সঙ্গম, পশুর সাথে সঙ্গম, সবকিছুরই ভাস্কর্য মানে এরকম মূর্তি বানানো আছে। ভারতবর্ষের এই মন্দিরগুলো এখনো দেখতে যাসনি, তাই না? যাবিও বা কিভাবে? মানে কুয়োর ব্যাং হয়ে বসে আছিস তো, মানে বাংলায় বাংলা টেনে বসে আছিস। ছোট বাচ্চাকে কি শেখাবে যে তুমি তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে যেখানে খুশি মেক আউট করতে পারো? তোর মতে বাচ্চারা এগুলো দেখে কি শিখবে? যদি এই লজিকেই যাই, তাহলে এই মন্দিরের বাইরে যে ভাস্কর্যগুলো আছে এগুলো দেখে বাচ্চারা কি শিখবে? অথবা এই মন্দিরগুলো কেন ভেঙে ফেলা হচ্ছে না? কি না লজিক দে। আমাদের প্রাচীন সনাতন ধর্মের 4টে পিলার, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এই 4টে জিনিসই কিন্তু এই মন্দিরগুলোতে বোঝানো হয়েছে। এই খাজুরার মন্দিরটা যদি তোমরা ভালো করে ঘুরে দেখো, তাহলে কিন্তু দেখতে পারবে অনেক দেবদেবীর মূর্তি আছে যেটা ধর্মকে রিপ্রেজেন্ট করে। আর আমাদের মধ্যে যে সম্পত্তি, সোনা গয়না নিয়ে বা টাকা পয়সা নিয়ে এত কামনা বাসনা থাকে, এটাকে অর্থ রিপ্রেজেন্ট করে। আর এই খাজুরার মন্দিরে এই এরোটিক স্কাল্পচারগুলো অথবা নিউড এই যে মূর্তিগুলো, এগুলো কিন্তু আমাদের কামকে রিপ্রেজেন্ট করে। তার মানে ধর্ম, অর্থ আর কাম, এই 3টে জিনিসকে পেরিয়ে তুমি যখন মন্দিরে প্রবেশ করছো, তুমি মোক্ষ প্রাপ্তি করছো। এখন যেরকম ধর্ম নিয়ে পাগলাচোদামো চলছে, মন্দিরে হি বানেগা, মসজিদে হি বানেগা, তখনকার দিনে মন্দিরগুলো শুধু পুজোর জায়গা ছিল না, তখনকার দিনে মন্দিরগুলো স্কুল ছিল, ইনস্টিটিউশন ছিল। আমাদের সনাতন ধর্ম এতটাই ওপেন মাইন্ডেড ছিল যে এই মন্দিরে যে স্কাল্পচারগুলো দেখছো, এগুলো দিয়েই তখনকার দিনের বাচ্চাদের সেক্স এডুকেশন দেওয়া হতো। এই মন্দিরের মূর্তিগুলো যদি ভালো করে ফলো করো, তাহলে দেখতে পাবে একটা পশুর সাথেও কিন্তু একটা মানুষ সঙ্গম করছে, কিন্তু তার ঠিক পেছনে দেখবে একজনের করে চোখ বন্ধ করে আছে। তার মানে এই মূর্তিগুলো দিয়ে বোঝানো হলো যে পশুর সাথে সঙ্গম করাটা কিন্তু অনুচিত, এটা একদমই খারাপ ব্যাপার। ভাই আমাদের এটা ভাবতে হবে আমরা আছি কোথায়। এই যে আজকে বলছি আমরা কোথায় আছি, আমাদের এই ভারতবর্ষ থেকে এই কামাসূত্রা রচিত হয়েছিল। প্রাচীন ভারতবর্ষে এই সেক্স ব্যাপারটা ট্যাবু ছিল না। অন্যান্য ধর্মে যেরকম মাস্টারবেশনটাকে মানে হ্যান্ডেল মারাটাকে পাপ মানা হয়, আমাদের ধর্মকে সেক্সটাকে আর্ট ভাবা হতো। আমরা কতটা ওপেন মাইন্ডেড ছিলাম ভাবতে পারছো? আমাদের দেশের মন্দিরগুলোতে এই নিউড স্কাল্পচার গুলো দিয়েও বাচ্চাদের পড়াশোনা করা হতো, মানে সেক্স এডুকেশন দেওয়া হতো। মানে ভাবতে পারছো? ইতিহাস পড়লে জানতে পারবে মুঘলরা এসে আমাদের এই এডুকেশনাল মন্দিরগুলোকে ভেঙে দিয়েছে। ইংরেজি এতটাই সংকীর্ণ ছিল যে আমাদের এই ধর্মগ্রন্থগুলোকে ডিস্টর্ট করে, মানে এই লেখাগুলোকে চেঞ্জ করে অন্য ব্যাখ্যা করে পুরো পৃথিবীর কাছে এটা দেখানোর চেষ্টা করে যে আমাদের কালচার কতটা নোংরা, আমাদের কালচার কতটা নিচু। यहाँ हमें याद रखने की ज़रूरत है कि कामा सूत्रा का यूबोइटन्स वर्जन 1880s के एक ऐसे फेज में प्रोड्यूस किया गया था जब विक्टोरियन माइंडसेट और प्रोटेस्टेंट प्रोसेलिटाइजर्स हिंदू कल्चर, आर्ट, लिटरेचर और इंडियन आइडेंटिटी के फॉल्ट्स निकालने और उसे अटैक करने में बिजी थे। हिंदुइज्म से जुड़े हर तथ्य को तोड़ मरोड़ कर पेश किया जा रहा था। ऐसे में कामा सूत्रा के इस ओपन डिस्कशन ऑफ सेक्स में पूरी 19th सेंचुरी यूरोपियन सोसाइटी को স্ক্যান্ডালাইজ করে দেনে কি তাকত থি। ভাসান যে কামাসূত্রা লিখেছেন, সেই কামাসূত্রাকে ইংরেজরা পুরো পৃথিবীর কাছে ভুল ব্যাখ্যা করে ডিস্টর্ট করে সেই মহান কাব্যটাকে পুরো পৃথিবীর কাছে একটা জাস্ট পানুবই হিসেবে রিপ্রেজেন্ট করে। কামাসূত্রাতে আমাদের কাম নিয়ে যে এত প্রকার ভাগ বা এই যে সেক্সুয়াল পজিশনসগুলো নিয়ে আলোচনা করা আছে, সেখানে যে মেটাফিজিক্যাল বা ফিলোসফিক্যাল কনসেপ্টটা ছিল সেটাকে পুরো ডিস্টর্ট করে ইংরেজরা পুরো পৃথিবীর কাছে একটা পুরো পানুবই হিসেবে রিপ্রেজেন্ট করে। কারণ মুঘলদের, ইংরেজদের এদের ছিল সংকীর্ণ মন। আর আমি আগেও বললাম যে সনাতন ধর্মের মতো ওপেন মাইন্ডেড আর কোনো ধর্মে নেই। এই বিদেশি শক্তিরা চেয়েছিল আমাদের এই ওপেন মাইন্ডেড অথবা এই জ্ঞানের ভান্ডারকে পুরো শেষ করে দিয়ে, অথবা আমাদের মধ্যে যেন আমাদের এই ধর্মটাকে নিয়ে আমাদের এই ওপেন মাইন্ডেডটাকে আমরা ঘৃণা করতে শুরু করি, সেটাই কিন্তু বিদেশি শক্তিগুলো খুব ভালোভাবে চেয়েছে। আর এখনকার দিনে সেই কামাসূত্রাকে কিন্তু পুরো পৃথিবী অ্যাকসেপ্ট করে নিয়েছে। সেই কামাসূত্রাকে কিন্তু সেক্স এডুকেশনের একটা জ্ঞানের ভান্ডার ভাবা হয়। কোনো জিনিসকে দাবিয়ে দাও না, অথবা কোনো লজিক দিয়ে থেকে আরেকটা এক্সট্রিম লজিক দিয়ে কাউকে ডিমোটিভেট করে দেওয়া না। আমাদের ভারতবর্ষে ওপেনলি সবকিছু ডিসকাস করা হতো। পৃথিবীর কোথাও এরকম ওপেন মাইন্ডেড কালচার এই কারণেই দেখা যাবে না, কারণ নলেজ যার বেশি হয় সে কিন্তু বেশি ওপেন মাইন্ডেড হয়। আমাদের কালচারটা এই জন্যই ওপেন মাইন্ডেড ছিল কারণ আমাদের নলেজ অনেক বেশি ছিল। আমাদের এই ওপেন মাইন্ডেড ভারতবর্ষে দাঁড়িয়ে যারা আজকের দিনে একটা কাপলকে জাস্ট গভীরভাবে চুমু খাওয়া দেখেই এভাবে জাজ করছে, তারা তাহলে কি হলো, ইংরেজ না মুঘল? এদের মধ্যে কাদের বংশের লোক তোমরা? তাহলে আমাদের যে প্রাচীন ভারতীয় সংস্কৃতি এত ওপেন মাইন্ডেড ছিল, সেই ভারতীয় সংস্কৃতিকে সংকীর্ণ করা বানিয়েছে মুঘলরা আর ইংরেজরা। আর এখন আমাদের এখানকার মেয়েকে যারা শর্ট ড্রেস নিয়ে অথবা রাতে বেরোন নিয়ে বদনাম করে, তারা এটা করে লজিক দেয় যে আমরা কি বিদেশের থেকে নিয়েছি সবকিছু। আরে আমাদের মধ্যেই এত ওপেন মাইন্ডেড ব্যাপারটা ছিল ভাই। বিদেশের কালচারে ওদের রিলিজিয়ন অনুযায়ী এসব কোনো খোলামেলার ব্যাপারই ছিল না। আজ বিদেশিরা আমাদের সংস্কৃতি থেকে ইন্সপায়ার্ড হয়ে এত খোলামেলা হয়ে গেছে, আর আমরা ওই মুঘল আর ইংরেজদের থেকে শিখে আমরা আরো সংকীর্ণ মনা আর ন্যারো মাইন্ডেড হয়ে গেছে। কোনো একটা জিনিস প্রমাণ করার জন্য যে যা ইচ্ছা লজিক দিয়ে দেয়। কেউ একজন বলছে যেখানে সেখানে
যেখানে কিস করছে তাহলে কি যেখানে সেখানে পটিও করবে? মানে পটির সাথে কিসের কি সম্পর্ক? যারা যারা এই লজিকটা দিচ্ছিস তোদের মুখ কি মানে গুয়ের মতো যে মানে তোরা পটির সাথে কিসের তুলনা করছিস? আমি আগের ভিডিওতে বলেছিলাম যারা যারা লজিক দেয় তারা মানে একদম এক্সট্রিম চলে যাবে। এখানে একটা কাপল একে অপরকে ভালোবেসে কিস করছে, সেখানে বলছে তাহলে আমরা সেক্সি করতে পারতো। এই কল্পনা তোমরা তুই করছিস, কই ওরা তো করছে না। অনেকে মেয়েদের শর্ট ড্রেস পরা নিয়েও বলছে তারা তো বিকিনি পরেও বেরোতে পারে। আমি মানে বিকিনি পরে তোর পাড়ার রাস্তায় কেউ বেরোয় তাহলে মানে তোর মাথায় এগুলো আসছে, তার মানে তো তুই এই আইডিয়াগুলো নিজের মাথায় আনছিস। পোশাকের সাথে ধর্ষণের কি সম্পর্ক ভাই? আমি বলছি এই পোশাক বন্ধ করলে আর ধর্ষণ হবে না, হবে পোশাকটাকে বন্ধ করতে হবে। তাহলে আরজি করে তিলোত্তমার মৃত্যুটা হলো সেখানে কি কারণে হলো? কি পোশাক পরেছিল তিলোত্তমা? অথবা তার দোষটাই বা কি ছিল? অবশ্য জাস্টিস তো পেলোই না। এই সারা বালছাল সমাজে মানে জাস্টিস পাবে তোমাদের মনে হয়? এই যারাই ভুলভাল লজিক দিয়ে মেয়েদেরকেই দোষ দেয় যে মেয়েরা এরকম ড্রেস পরবে কেন, মেয়েরা রাতে বেরোবে কেন, পুরো তোরা ধর্ষকদের মতো কথা বলিস। সিরিয়াসলি বলছি, দিল্লিতে যখন নির্ভয়ার সাথে পাশবিক ঘটনাটা ঘটেছিল, সেই নির্ভয়ার ঘটনায় যে ধর্ষক ছিল সেই ধর্ষকের মানসিকতা কি ছিল জানো? उसके मुताबिक जो महिलाएं रात को बाहर निकलती हैं वो बदमाशों का ध्यान आकर्षित करने के लिए खुद ही जिम्मेदार होती हैं। एक लड़की अपने के लिए आरोपी लड़के से कहीं ज्यादा जिम्मेदार होती है। সেই ধর্ষক বলছে রাতের বেলা মেয়েরা বেরোলে শয়তানকে আকৃষ্ট করে। তাহলে সমাজে তোরা যারাই এই সব কথাগুলো বলছিস তোরা কিন্তু ধর্ষকের থেকেও কম নয়। এদিকে দুর্গাপুজোতে মা দুর্গাকে সারা রাত প্যান্ডেলে রেখে দাও আর জ্যান্ত দুর্গারা রাতের বেলা রাস্তায় বেরোতে পারবে না। অদ্ভুত না হিপোক্রেসি। আর এই বালচাল লজিক দিয়ে যারা কথা বলে তার মধ্যে শুধু ছেলে নেই, মানে মেয়েরাই মেয়েদের শত্রু। আমি বলছি এই পোশাক বন্ধ করলে আর ধর্ষণ হবে না, হবে পোশাকটাকে বন্ধ করতে হবে। মেয়েরাই বলছে যে পোশাকের জন্যই নাকি ধর্ষণ হচ্ছে। মেয়েরাই বলছে যে একটা ভালোবাসার মানুষ যদি কিস করে তাহলে নাকি আরো এইসব ধর্ষণ বর্ষণ বেড়ে যায়। জন্যই তো এইসব হচ্ছে আজকে, এত হচ্ছে, এত সবকিছু আমরা সারাক্ষণ শুনছি, এইসবের জন্য হচ্ছে। তাহলে তুমি সমাজে কাকে সাপোর্ট করবে? সত্যিকারের যে জিনিসটা দোষ ধরা উচিত, যেরকম কিছু মেয়ে অ্যালিমনির চক্করে কত ছেলের প্রাণ নিয়ে নিচ্ছে। আতুল সুভাষের কেসটাই দেখো, এইসব ব্যাপার নিয়ে কেউ রাস্তায় নামলো না। পরিবেশ দূষণ ভারতের এতটা বালছাল লেভেলে চলে গেছে সেটা নিয়েও কারোর ভ্রুক্ষেপ নেই, কেউ আন্দোলন করছে না। এতদিন হয়ে গেল আরজি করার কেসে তিলোত্তমা কোনো জাস্টিসই পেল না, সেটা নিয়েও কারোর আর ভ্রুক্ষেপ নেই। সবাই যিশু পূজায় মেতেছে, যেটা অবশ্য আমাদের কালচারেই ছিল না। কোথায় কে কি ড্রেস পরছে, কোথায় দুটো ভালোবাসার মানুষ একে অপরকে কিস করছে সেটা নিয়ে সবার মাতামাতি। একবার ভাবো শ্রী রামচন্দ্রের দেশে এগুলো হচ্ছে। গৌতম মুনির বউ অহল্যা, সেই কাহিনীটা তো জানোই। ইন্দ্র গৌতম মুনির সাথে অহল্যার সাথে এসে সঙ্গম করে, সেটা দেখে কিন্তু গৌতম মুনি তাকে অভিশাপ দেয়, মানে অহল্যাকে, যে পাথর হয়ে যেতে। অহল্যা পাথর হয়ে যায়। শ্রী রামচন্দ্র এসে কিন্তু অহল্যাকে একটা প্রশ্ন করেনি তোদের মতো, ইন্দ্রকে কেন চিনতে পারেনি, ইন্দ্র রাতের বেলা এলো দরজা কেন খুলে দিয়েছিল, এই একটাও প্রশ্ন কি করেছে শ্রীরামচন্দ্র? শ্রীরামচন্দ্র কিন্তু কোনো জাজমেন্ট দেয়নি, জাস্ট এসে অহল্যাকে মুক্ত করেছে। আর সেই শ্রী রামচন্দ্রের দেশে তোরা কি করছিস একবার ভালো করে ভেবে দেখিস। মহাভারতে দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল, শ্রীকৃষ্ণ এসে কি একবারও জিজ্ঞেস করেছে এ বাবা তুমি মেয়ে হয়ে কেন পাশা খেলতে এসেছো, এ বাবা তুমি মেয়ে হয়ে ছেলেদের মাঝখানে কি করছিলে? শ্রীকৃষ্ণ কিন্তু একটাও এরকম জাজমেন্ট পাস করেন, যেটা তোরা প্রত্যেকদিন করে যায়। তাই বলে কি মেয়েদের কোনো দোষ থাকে না? আরে যেখানে দোষ থাকবে সেইখানে যাও না। শ্রী রামচন্দ্রের সামনে লক্ষণ শূর্পণখার নাক কেটেছিল। আমাদের এখনকার সমাজে যেসব মেয়েরা অ্যালিমেনির চক্করে ফেলে ছেলেদের যেভাবে জীবন কেড়ে নেয় সেই ব্যাপারটা নিয়ে লড়ো। মেয়েদের এই ভুল দিকটা নিয়ে সবাই সোচ্চার হও। কে মারা কি ড্রেস পরলো, কে মারা একে অপরকে ভালোবেসে কিস করলো, সেগুলো নিয়ে মারা মেতে আছে পাগলা চোদার দল। ভুলভাল জায়গায় ভুলভাল বিষয়ে লজিক লাগিয়ে এরকম আন্দোলন করি বলেই আসল কেসে মেয়েরা কিন্তু পানিশমেন্ট পায় না। আর আমাদের এখানকার নিউজ চ্যানেল এই চুমুকাণ্ডটাকে মানে এমন ভাবে দেখাতে শুরু করলো। কেউ বলছেন কালীঘাটে কেলেঙ্কারি, কেউ আবার বলছেন কিয়া বাত, মানে আবার কিসের সাউন্ড এফেক্ট লাগিয়েছে। এই হচ্ছে মানে আমাদের বাংলার নিউজ চ্যানেল। এই জন্যই তো এইসব হচ্ছে আজকে, এত হচ্ছে। তাহলে আপনার লজিক অনুযায়ী যদি কেউ বলে যে আপনার সিনেমাতে যে কিসিং সিন থাকে সেটার জন্যই সমাজে ধর্ষণ বাড়ছে, যখন লজিক দেন এরকম হিপোক্রিট ভাবে লজিক দেন কেন? এখানে মানসিকভাবে সবাই মানে এত লেভেলে ফ্রাস্ট্রেটেড, তাদের সামনে দুটো মানুষের খুশি সেটাও মানে চক্ষুশূল হয়ে উঠছে। এই ভাইরাল হওয়া ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে এই যে পাশের দাদুটা, এই দাদুটা বললো এদেরকে ভাইরাল করে দে, দে আর জোকার্স। দাদু মনে হয় সারা জীবন জোকারদের চুমু খেয়েছে, না হলে একটা কাপলের চুমু খাওয়া দেখে তাদেরকে জোকার বললো কেন? দাদু জোকারদের এত চেনে, দাদু মনে হয় সার্কাসে ছিল, অথবা হতে পারে দাদুর বাড়িটাই সার্কাস। এই ভাইরাল ভিডিওটা দেখে তোমরাই বলো কে এখানে হ্যাপি আছে? যে এদেরকে ভাইরাল করার জন্য ফ্রাস্ট্রেটেড হয়ে ভিডিও করছিল সে, নাকি যে দাদু ফ্রাস্ট্রেটেড হয়ে এদেরকে জোকার বলছিল, এদেরকে ভাইরাল করতে বলছিল সে, নাকি যে কাপলটা ভালোবেসে একে অপরকে কিস করছিল? এই ভিডিওটার মধ্যে লাইফে কে জিতছে? যারা একে অপরকে কিস করছে, যারা খুশিতে আছে। সব জায়গায় ভাই ভালোবাসা জয় তো হবে। আর বোনকে দিদিকে কি স্টেশনে রাস্তাঘাটে দাঁড়িয়ে মেক আউট করতে দেখতে চাও? চলে গেলি তো সেই এক্সট্রিম লজিকে। তোর কথাতেই আসি বানা, যদি কারোর বোন বা দিদি নিজের ভালোবাসার মানুষকে, তুই কিন্তু বলছিস নিজের ভালোবাসার মানুষকে যদি কেউ কিস করে, সেটা হতে পারে বয়ফ্রেন্ড অথবা হতে পারে হাজবেন্ড, তাকে যদি চুমু খায় তাহলে সমস্যাটা কি? সমস্যাটা কি? আর বোনকে দিদিকে কি স্টেশনে রাস্তাঘাটে দাঁড়িয়ে মেক আউট করতে দেখতে চাও? আরে মানে অন্যের বউ, অন্যের গার্লফ্রেন্ড বা অন্যের বয়ফ্রেন্ডকে কিস করে কি চিট করেছে? তাহলে সমস্যা হতে পারতো ভাই। একে অপরকে ভালোবাসে, তারা কিস করেছে, কারণ সমস্যাটা কোথায় মানছো? ছোট বাচ্চাকে কি শেখাবে যে তুমি তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে যেখানে খুশি মেক আউট করতে পারো? ছোট ছোট বাচ্চাদের এটাই শেখাবো যে তোমার বয়ফ্রেন্ড তোমার হাজবেন্ডকে এইভাবেই চুমু খাবে। অন্যের বয়ফ্রেন্ড অথবা অন্যের হাজবেন্ডের
দিকে কিন্তু চোখ তুলে তাকাবে না। তোমার বয়ফ্রেন্ড অথবা তোমার হাজবেন্ডকে ভালোবেসে যেখানে ইচ্ছা এভাবেই চুমু খাবে। মানে একে অপরকে প্যাশনেটলি কিস করলে সমস্যাটা কোথায় এখানেই মানে বল বোঝা বাড়া। তুই এখান থেকে কি বুঝলি নেক্সট ভিডিওতে ভালো করে বোঝাস। এই বালছাল মেন্টালিটি মানুষগুলোকে কোনো স্কুলে নিয়ে যাও, সেই স্কুলে যদি দেখে যে বাচ্চাদের সেক্স এডুকেশন দেওয়া হচ্ছে, এই বালছাল পাবলিক গুলোই বলে উঠবে আরে বাচ্চাদের সেক্স এডুকেশন দিচ্ছ, আরে মানে এক্ষুনি তারা সেক্স করতে শুরু করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো এই প্রাচীন থাপন। আর এখন যেহেতু রেগুলার ভিডিও করবো, কালকের ভিডিওতে আসবে আমাদের যিশু পুজো, বাঙালির যিশু পুজো।